মাহতাবের কথা শুনে এইবার মুন্তাহা জোরেই কান্না করে দিল। একটা মানুষের দুঃখে আরেকটা মানুষ কিভাবে এইরকম কথাবার্তা বলতে পারে, যেখানে ওর দুঃখটাই এই খাটাস বদ আতবুড়ো লোকটাকে নিয়ে। মুন্তাহা আর কোনো কথাই বলল না। রেগে সোফা থেকে নামতে গেলেই নিজের ওড়নার সাথে পা বেজে ধপাস করে ফ্লোরে পড়ে গেল। তেমন একটা ব্যথা না পাওয়ার কারণে বসা থেকে উঠে জোরে জোরে হেঁটে বিছানার উপর গিয়ে এক পাশ হয়ে শুয়ে পড়ল আর মনে মনে বলল, যে অন্যের দুঃখ বোঝে না তার সাথে কোনো কথাই থাকতে পারে না। অবশ্য তার দুঃখ থাকবে কি করে, যেখানে উনি আধবুড়ো হওয়া সত্ত্বেও এত কম বয়সী সুন্দরী একটা মেয়েকে বউ হিসেবে পেয়েছেন। মাহতাব যেন হতভম্ব হয়ে গেল। কি থেকে কি হয়ে গেল সেটা যেন ও বুঝতেই পারল না। তারপর কিছুক্ষণ নীরব থেকে মুনতাহার উদ্দেশ্যে আবার বলে, আগে জানতাম মহিলারা বলছে কম, চিল্লায় বেশি, আর এখন তো দেখছি সাথে লাফায়ও বেশি। মুনতাহা কিরমির করে বলে, তা মামা, মেয়েদেরকে নিয়ে যেহেতু এতই সমস্যা, তাহলে বৃদ্ধ বয়সে এসে কেন শুধু শুধু আমার গলায় ঝুলে পড়লেন? এখন যে এই ভার সামলাতে গিয়ে আমার জীবনের 12টা বেজে গেছে, আর চোখে আইলা, সিডোর, রেমাল সবকিছু শুরু হয়ে গেছে আমার। মাহতাব বলে, দেখেছো বউ, বিয়ের পর বউকে আদর করতে বেশি দেরি হলে বউ স্বামীকে ভুলভাল ডেকে মনে করিয়ে দেয় যে তার এখন আদরের প্রয়োজন। তুমি তোমার স্বামীর ভালোবাসা পেতে চাও, তো সেটা মুখে না বলতে পারো, ইশারাতে বলতে পারো। তোমার স্বামী তো পুরো 5G স্পিডে তৈরি হয়ে তোমাকে ভালোবাসা দেওয়ার জন্য শুধু শুধু আমার মামা ডাকতে গেল। আর বউ, তুমি আমার নামে আজকাল একটা মিথ্যা কথা বলেছ, যেখানে বউ দিনের বেলায় ভুলে যায় যে তার একটা স্বামী নামক প্রাণী আছে, আর রাতে আড়াই থেকে ফিরে ঘুমায়। সেখানে গলার ঝুলে পড়া তো দূরের কথা, গলার কাছেও তো যেতে পারলাম না। আর তুমি কিনা এসব বলছো, শুনে খুব দুঃখ পেলাম বলে মন খারাপের ভান করে দাঁড়িয়ে রইল। মুনতাহা মাহতাবের কথা শুনে মুখে ভেঙচি কেটে বলে, নাটক কম করেন প্রিয়। আপনি যে ওকালতির পাশাপাশি অভিনয়টাও বেশ ভালো পারেন, সেটা ভালো করেই জানি আমি। কোর্টে গিয়ে বুঝি এভাবেও অভিনয় করে জজ, বিপরীত পক্ষের উকিল সহ সবাইকে বোকা বানান আপনি, তাই না? ওর কথা শুনে মাহতাব দু পা এগিয়ে বিছানার কাছে এসে বলে, আমার বউ মনে হয় আমার হাতে খেতে চাইছে, সেজন্য চুপ করে আছে। ঠিক আছে বউ, কোনো সমস্যা নেই, তোমাকে কোলের উপর বসিয়ে আমি যত্ন করে খাইয়ে দেব। আসো, আমার কোলে আসো। বলে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। মুনতাহা মাহতাবের যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলে, এই লোক যখন এতই বউয়ের পাগল, তাহলে বিয়ে ছাড়া রইল কেন এতদিন? নিশ্চয়ই এই বদলোককে কোনো মেয়ে পাত্তা দেয়নি, আর সেই সুযোগ পেয়েছে উনি। যেভাবেই সুযোগ পেয়েছে অমনি আমার মতো সুন্দরী মেয়ের গলায় ঝুলে পড়ে। এখন চোখে সর্ষে ফুল দেখছে বুড়ো লোক একটা। বলে কাঁথা মুড়ো দিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর মাহতাব ওয়াশরুম থেকে বের হয়ে দেখে মুনতাহা চোখ বন্ধ করে শুয়ে আছে, তবে জেগে আছে না ঘুমিয়ে আছে সেটাই বুঝতে পারল না। মাহতাব নিচে গিয়ে ডিনার সেরে মায়ের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে মুনতাহার জন্য খাবার নিয়ে উপরে আসলো। বাবা নেই, তাই মা আর বোনই ওর সব। প্রতিদিন মায়ের সাথে মন খুলে কথা বলা মাহতাবের অভ্যাস। রুমে এসে খাবারটা রেখে মুনতাহার কাছে গিয়ে ওকে ডাকলো। যদিও মুনতাহা জেগে আছে, তারপরও ইচ্ছে করেই ঘাপটি মেরে চোখ বন্ধ করে শুয়ে আছে। মুনতাহা জেগে আছে নাকি ঘুমিয়ে পড়েছে সেটা যাচাই করার জন্য জোরে জোরে বলে, বউ, ভাগ্যিস তুমি বলো নিচে আপনি অন্যজনের প্রেমে আসক্ত, নাহলে আবার কত কিছু করে তোমাকে প্রমাণ দিতে হতো। আর অভিনয় করে সবাইকে বোকা বানিয়ে কী লাভ হলো? যেখানে অভিনয় করে নিজের বউকে এখনো পটাতে পারলাম না। বলে বিছানার দিকে এগিয়ে গেল। মাহতাবের কথা শুনে মুনতাহা এক লাফ দিয়ে উঠে বসে পড়ল। তারপর মাহতাবের উদ্দেশ্যে চিৎকার দিয়ে বলে, আপনি কি শুরু করেছেন আমার সাথে বলুন তো? একটু কি শান্তিতে ঘুমোতেও দেবেন না আমায়? আমি কি একবারও বলেছি যে আমার ক্ষুধা লেগেছে? ঘুম এসেছে আমার, খাবো না আমি। এখন শান্তিতে ঘুমোতে দিই না আমায়। বলে আবার শুয়ে পড়ল। ওর চিৎকার শুনে মাহতাব বলে, বউ যেভাবে চিৎকার দিয়ে উঠলে, আমি তো এক মুহূর্তের জন্য ভেবেছিলাম কোনো রাজনৈতিক ব্যক্তি মঞ্চ উঠে ভাষণ দিচ্ছে। বলে লাইট বন্ধ করে এসে শুয়ে পড়ল। পরের দিন সকালে মুনতাহা ঘুম থেকে উঠে নাস্তা করে ওর শাশুড়ি আম্মুকে বলে তাড়াতাড়ি করে তৈরি হয়ে নিল। নুসরাত আর মুনতাহা দুজনে নিচে বসে অপেক্ষা করছে মাহতাবের জন্য। যেহেতু দুজনেরই একই কলেজ, তাই একসাথেই যাওয়া আসা করতে পারবে।
মাহাতাব একটু বাইরে গেছে জরুরি কাজে, এখনও আসেনি। প্রায় 5 মিনিট পরে মাহাতাব তাড়াহুড়ো করে বাসায় ফিরে দেখল দুজনেই ওর জন্য ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছে। মাহাতাব মুনতাহার দিকে তাকিয়ে দেখল সাদা কলেজ ড্রেস পরে মাথায় হিজাব বেঁধেছে, সাথে চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা একটু লিপস্টিকও দিয়েছে। এই হালকা সাজেই ওকে খুব সুন্দর লাগছে। মাহাতাব মনে মনে বলে, জানো মায়াবতী, এত সাধারণ সাজে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। কেন জানি বড্ড ভয় হচ্ছে আজকে তোমাকে হারিয়ে ফেলার। মনে হচ্ছে তুমি একা ফেলে চলে যাবে আমায়। জানি তোমার উপর আমার সেই অধিকার নেই, তবে ইচ্ছা করছে বুকের কাছে আটকে আটকে রাখি তোমায়। ছেড়ে দিলাম তোমাকে আজ মুক্ত আকাশে। কখনো যদি ছেড়ে গিয়ে আবার ফিরতে ইচ্ছে করে, ফিরে এসো আমার নিরে। সযত্নে আমার আগলে নেব তোমাকে। বলে উপরে গিয়ে কোনো রকম তৈরি হয়ে ওদেরকে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। প্রায় 10 মিনিট পরে কলেজ গেটের সামনে এসে ওদের গাড়ি থামলো। নুসরাত আর মুনতাহা একসাথে গাড়ি থেকে নেমে একপাশে দাঁড়ালো। মাহাতাব গাড়ি থেকে বের হয়ে ওদের কাছে এসে দাঁড়িয়ে নুসরাতকে বলে, নুসরাত, তুমি মুনতাহাকে সবকিছু ভালোভাবে দেখিয়ে দেবে আর ওর খেয়াল রাখবে। কলেজ শেষ হলে দুজনে একসাথে বাসায় ফিরবে। আর কলেজের কেউ যদি মুনতাহার ব্যাপারে কিছু জিজ্ঞেস করে তাহলে বলবে যে তোমার কাজিন। ওকে? নুসরাত উত্তরে বলে, আছে ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না, আমি ভাবির খেয়াল রাখবো, কোনো অসুবিধা হবে না। এরপর মাহাতাব মুনতাহার দিকে তাকিয়ে বলে, সাবধানে থাকবে ক্লাসে। কখনো কোনো প্রকার অসুবিধা হলেই বা কেউ বিরক্ত করলে আমাকে জানাবে। উত্তরে মুনতাহা শুধু মাথা নুইয়ে বলল। এরপর দুজন মিলে কলেজের ভেতরে প্রবেশ করল আর মাহাতাব গাড়ি নিয়ে রওনা দিল কোর্টের উদ্দেশ্যে। নুসরাত আর মুনতাহা কলেজে ঢুকতেই নুসরাতের বন্ধু বান্ধবরা সবাই ছুটে এলো ওর কাছে, কিন্তু নুসরাতের পাশে সুন্দরী মেয়েটাকে দেখে কেউই চিনতে পারল না। ওদের মধ্যে একজন মুনতাহার কথা জিজ্ঞেস করে বলে কাজিন। তারপর ওরা সবাই মিলে মুনতাহাকে নিয়ে ওর ক্লাসের দিকে গেল। যেহেতু মুনতাহা ক্লাসে নতুন, তাই ক্লাসে ঢুকতেই সবার নজর পড়ে ওর উপরে। সবাই মুনতাহার দিকে তাকাচ্ছে আর একে অপরকে বলছে, দেখ নতুন মেয়েটা দেখতে কি সুন্দর। সবাই এভাবে তাকিয়ে আছে দেখে মুনতাহার বেশ অস্বস্তি হচ্ছে। ওকে ঠিকঠাকভাবে বসিয়ে সবার সাথে আলাপ করিয়ে দিয়ে নুসরাত আর ওর বন্ধু বান্ধবরা নিজেদের ক্লাসে চলে গেল। যেহেতু ক্লাস শুরু হওয়ার সময় হয়ে গেছে, ক্লাসের সব মেয়েরা মুনতাহার সাথে টুকটাক পরিচিত হচ্ছে। মুনতাহাও অস্বস্তি কাটিয়ে সবার সাথে পরিচিত হচ্ছে। কিছুক্ষণ পর মধ্যবয়স্ক একজন ইংরেজি শিক্ষক প্রবেশ করল ক্লাসে। তিনি তার সময় অনুযায়ী ক্লাস করে বেল পড়ার সাথে সাথে ক্লাস থেকে চলে গেল। এরপর দ্বিতীয় ক্লাসে প্রবেশ করল গণিত শিক্ষক। দেখতে মোটামুটি ভালোই আর বয়সও কম। তিনি ক্লাসে প্রবেশ করতেই তার চোখ পড়ে দ্বিতীয় বেঞ্চে বসে থাকা মুনতাহার উপর। চোখ আটকে গেল একটা মায়াবী স্নিগ্ধ চেহারার ওপর। উনি সবার সাথে হালকা পাতলা কথা বলে এরপর মুনতাহাকে দাঁড়াতে বলল। মুনতাহা আস্তে ধীরে দাঁড়ালো। তারপর ওর পরিচয় জিজ্ঞেস করতেই মুনতাহা উত্তর দেওয়ার আগেই ওর পাশে বসা মেয়েটি স্যারকে বলে, স্যার, ও হচ্ছে মুনতাহার, আমাদের কলেজে নতুন ভর্তি হয়েছে। ওই যে আমাদের কলেজে নুসরাত আপু আছে না, যার ভাই একজন বড় উকিল, ওনাদের কাজিন হচ্ছে মুনতাহার। স্যার মনে মনে মেয়েটির উপর বিরক্ত হলেও মুখে কিছু না বলে মুনতাহাকে বসতে বলল। এরপর উনি যতক্ষণ ক্লাসে ছিলেন অনেকবারই মুনতাহার দিকে তাকিয়েছেন, কিন্তু ও সেটা একবারও খেয়াল করেনি। এরপর নির্দিষ্ট সময়ে বেল বাজলে স্যার ক্লাস থেকে বেরিয়ে যান। এইভাবে বাকি ক্লাসগুলো শেষ হয়ে ছুটির বেল বাজতেই দুজনে একসাথে বাসায় ফেরার জন্য রিক্সায় উঠল। যেহেতু মাহতাব কোর্টে গেছে, সেখানে অনেক ব্যস্ত, তাই ওদেরকে নিতে আসতে পারেনি। নুসরাত মুনতাহাকে কোনো অসুবিধে হয়েছে কিনা সেই ব্যাপারে জিজ্ঞেস করলো। দুজনে কথা বলতে বলতে বাসার সামনে এসে পৌঁছালো। এরপর রিক্সার ভাড়া দিয়ে যে যার রুমে চলে গেল ফ্রেশ হতে। রাত প্রায় 8টা। মাহতাব মাত্রই বাসায় আসলো। রুমে এসে দেখে মুনতাহা বই পড়ছে, তাই কিছু না বলে হাতের ব্যাগ আর ফোনটা রেখে ফ্রেশ হতে গেল। এর মধ্যে মাহতাবের ফোনে লাভলি নামে সেভ করা একটা নাম্বার থেকে কল এলো। মুনতাহা বিষয়টা খেয়াল করলেও আবার পড়ায় মনোযোগ দিল। প্রায় 3-4 বার এভাবে ফোনটা কেটে গেল। কিছুক্ষণ পরে মাহতাব বের হতেই মুনতাহা বলে, আপনার লাভলি ফোন দিতে দিতে বেহুশ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে ওনাকে অজ্ঞান হওয়া থেকে বাঁচান। বেচারি মনে হয় কল দিতে দিতে অক্সিজেনের অভাব হয়ে গেছে, তাড়াতাড়ি অক্সিজেন সাপ্লাই দিয়ে ওনাকে বাঁচান আপনি। মাহতাব ওকে বলে, আমি কোনো লাভলি নই বউ,
আমি তো শুধু তোমার, একমাত্র তুমি আমার অক্সিজেন, বাকি সবই আমার জন্য কার্বন ডাইঅক্সাইড। মুনতাহার উত্তর। কে জানে কত লাভলি জুটিয়ে রেখেছেন। আমার তো মনে হয় কোর্টে গিয়ে কাজকর্ম সব রেখে এসব লাভলিদের পেছনেই ঘুরে বেড়ান আপনি। কেউ একজন বলেছিল সাপকে বিশ্বাস করো, তবু পুরুষকে বিশ্বাস করো না, বুঝলেন? মাহতাব হালকা হেসে বলে, ওই আমার অবুঝ নারী, পুরুষের ভালোবাসার সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। পুরুষের ভালোবাসা ভয়ঙ্কর সুন্দর, যদি আপনি সেটা অনুভব করতে পারেন। যেদিন আপনি সেটা অনুভব করতে পারবেন, সেদিন আপনি বুঝতে পারবেন পুরুষের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ভালোবাসা। মুনতাহা আর বেশি কথা বাড়ালো না, বই রেখে সোজা নিচে চলে আসলো। কিছুক্ষণ পর মাহতাবও নিচে আসলো। এরপর সবাই একসাথে ডিনার সেরে যে যার রুমে চলে গেল। মুনতাহার রুমে এসে বিছানায় হাত পা ছড়িয়ে ধপাস করে শুয়ে পড়ল। সারাদিন মাথায় হিজাব পরে রাখার কারণে মাথাটা তার ভীষণ ব্যথা করছে। মাহতাব রুমে এসে দেখে মুনতাহা একটা বালিশ মাথার নিচে দিয়ে অন্য বালিশটার উপর পা দিয়ে শুয়ে আছে। ও বিছানার কাছে এসে বলে, মুনতাহা, আমি আজকে ঘুমাবো না, দুটো বালিশে কি তোমার প্রয়োজন? উত্তরে মুনতাহা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমার টেডি ছাড়া ঘুম আসে না। আপনার রুমে টেডি তো দূরের কথা, একটা কোল বালিশও নেই। আর আমার টেডি ছাড়া ঘুম আসবে না আজকে, তাই আপাতত আপনার বালিশ দিয়ে কাজ চালাচ্ছি। এখন আপনি ঘুমোবেন নাকি দাঁড়িয়ে নাগিন ডান্স করবেন সেটা তো আপনার ব্যাপার। ঘুমালাম আমি, গুড নাইট। বলে আবার চোখ বন্ধ করল। মাহতাব বিছানায় উঠে এক টান দিয়ে মুনতাহার পায়ের নিচ থেকে বালিশ নিয়ে মাথার নিচে দিয়ে বলে, এই 2-3 দিন টেডি ছাড়া যেভাবে ঘুমিয়েছ, আজকে সেভাবে ঘুমাও। যদি তোমার সমস্যা না থাকে তাহলে আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারো, মোটেও লজ্জা পাবো না, বুঝলে? কথাটা বলতে দেরি অমনি মুনতাহা ঠাস করে মাহতাবের পায়ের উপর পা ফেলতে দেরি করল না। আকস্মিক এই আক্রমণের জন্য মাহতাব মোটেও প্রস্তুত ছিল না। আর জোরে পা ফেলাতে মাহতাব একটু ব্যথা পেলেও সেটাকে তেমন পাত্তা না দিয়ে মুনতাহাকে বলে, বউ, তুমি কি আজকে আমার পা ভাঙার ব্যবস্থা করছো? যেভাবে পা ফেললে মনে হলো পাটা মনে হয় ভেঙে গেছে। দেখে তো চিকন মনে হয়, কিন্তু এখন তো দেখছি ভালোই জোর আছে শরীরে। দেখো, এই বুড়ো বয়সে যদি পা ভেঙে যায়, সহজে কিন্তু আর জোর আর লাগবে না। পরে তোমাকে কিন্তু আমার সেবা করতে হবে। যেহেতু এখন বিয়ে করেছে, মাও আসবে না সেবা করতে, তোমাকেই সব করতে হবে। আর যেখানে যাব আমার সাথে সাথে তোমাকে যেতে হবে, হুইল চেয়ার ঠেলার জন্য, বুঝছো? তাই সাবধানে নিজের পায়ে নিজে কুড়াল মেরো না। মুনতাহা কোনো কথা না বলে চোখ বন্ধ করে রইল। এখন এই লোকের সাথে কথা বললে উল্টোপাল্টা কথা বলে মাথা খারাপ করে দেবে, তাই আপাতত চুপ থেকে ঘুমিয়ে পড়াই ভালো। মুনতাহাকে চুপচাপ থাকতে দেখে মাহতাব এক টান দিয়ে ওকে নিজের হাতের উপর এনে শুয়ে মুনতাহার একটা হাত নিজের পেটের উপর রাখলো। মুনতাহার রেগে সরে আসতে চাইলে মাহতাব বলে, বেশি কিছু চাই না, শুতে চাই প্রতিদিন রাতে যেন অন্তত তোমাকে আমার বুকে নিয়ে ঘুমাতে পারে। অন্তত এইটুকু অধিকার দাও, যাতে কোনোদিন যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে যেন বাকিটা জীবন তোমার স্মৃতি নিয়ে বেঁচে থাকতে পারে। জানি না আমাদের সারা জীবন একসাথে থাকা হবে কিনা, তবে আমি বৃদ্ধ বয়সেও তোমার সাথে চাই, তোমার হাতে হাত রেখে সারাটা জীবন বাঁচতে চাই। বলে চোখ বন্ধ করে নিল। মুনতাহা চাইলেও আর কিছু বলতে পারল না, তাই সেও চুপচাপ সেভাবেই শুয়ে রইল এবং একটা সময় পর সেও ঘুমিয়ে পড়ল। মাহতাব চোখ খুলে মুনতাহার মায়াবী চেহারার দিকে তাকিয়ে বলে, ওই আমার মায়াবতী, কোন এক স্নিগ্ধ ভরে তুমি আমার বুকে মাথা রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে তাকাবে, আর আমি তোমায় ভালোবেসে বলে বুকে জড়িয়ে নেব। জীবনে এতটুকু পূর্ণতা পেলেই, কারণ আমার জীবনটা তোমাকে নিয়ে শুরু না হলেও আমি চাই আমার জীবনটা তোমাকে নিয়েই শেষ হোক। বলে চোখ বন্ধ করে নিল। নুসরাত রুমে এসে বিছানা থেকে ফোনটা হাতে নিতেই দেখে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছে। এর আগে কখনোই এই নাম্বারটা সে দেখেনি, কিন্তু আজকে হঠাৎ করে সরাসরি মেসেজ দিল। ও ফোনের লক খুলে দেখে 2টা মেসেজ এসেছে, যার একটাই লেখা, কেমন আছো নুসু, আর অ্যানিটিকে লেখা প্লিজ রিপ্লাই দাও, আমি তোমার অপেক্ষায় আছি। নুসরাত মনে মনে ভাবল, এ আবার কোন পাগল যে ওর পুরো নামটার 12টা বাজিয়ে দিল, আবার নাকি রিপ্লাইয়ের জন্য অপেক্ষাও করছে। যত সব আওলা বাতাসের আমদানি বলে ফোনটা টেবিলের উপর রাখতে যেতেই আবার নোটিফিকেশন আসলো। এবারও ওই নাম্বার থেকে মেসেজ, যাতে লেখা আছে,
আমি জানি তুমি আমার মেসেজটা পড়েছো কিন্তু রিপ্লাই দাওনি, প্লিজ একটু কথা বলো। নুসরাত এবার রিপ্লাই দিয়ে বলল, আপনি কি ভাই অযথা মেয়েদেরকে মেসেজ দিয়ে বিরক্ত করছেন কেন? আশ্চর্য। 1 মিনিটের মধ্যেই ওই নম্বর থেকে উত্তর এলো, ভাই বলে দুঃখ দিও না প্রিয়, কিছুদিন পরে তোমারই জামাই হব, তাই আপাতত জামাই বলে ডাকতে না পারলেও সংক্ষেপে জান বলে ডাকতে পারো, আমার কোনো সমস্যা নেই। নুসরাত রিপ্লাই দিয়ে বলল, আজকাল মনে হয় পাবনা মেন্টাল হসপিটালের দারোয়ানগুলো ভালোভাবে ডিউটি করছে না, সেই জন্য তো আপনার মতো কিছু পাগল বের হয়ে রাতের বেলায় মেয়েদেরকে মেসেজ করে অত্যাচার করছে। অজ্ঞাত ব্যক্তিটি মুচকি হেসে পাল্টা মেসেজ দিয়ে বলে, প্রিয়, পাগল তো সেদিনই হয়েছি যেদিন তোমার ওই মায়াভরা মুখটা প্রথম দেখেছি, সেদিনই তোমার প্রেমে আমি পিছেল খেয়ে পড়ে গিয়েছি। এরপর শুধু মেসেজ না, আস্তে আস্তে আমাদের কথাবার্তা হবে, ভালোবাসা আদান প্রদান হবে, বিয়ে হবে, বাসর হবে, তারপর কিউট একটা বাচ্চা হবে যে তোমাকে আম্মু আর আমাকে আব্বু বলে ডাকবে, বুঝেছো? নুসরাত রেগে মেসেজের রিপ্লাই দিয়ে বলে, এত কিছু যখন ভেবে ফেলেছেন তাহলে বাচ্চার নাম কি রাখবেন সেটা ভাবিনি এখনো। তারপর বিপরীত পাশ থেকে আবার মেসেজ আসে, যেখানে লেখা, তুমি তো দেখছি আমার চেয়েও ফার্স্ট, দাঁড়াও এক্ষুনি ভেবে বলছি ছেলে মেয়েদের কি নাম রাখা যায়। এবার নুসরাত বিরক্ত হয়ে শেষবারের মতো রিপ্লাই দিয়ে বলে, হাই ডোজের নেশা করেছেন মনে হয়, সেই জন্য এসব উল্টাপাল্টা কথা বলে যাচ্ছেন। আপনি বরং বেশি করে লেবু দিয়ে শরবত বানিয়ে খান, দেখবেন আস্তে আস্তে নেশা কেটে যাবে। আর কখনো যদি আমাকে আপনি মেসেজ দিয়ে বিরক্ত করেন তখন আপনি বুঝবেন নুসরাতকে নুসু ডাকার ফল কতটা ভয়াবহ। বলে ফোনটাকে বন্ধ করে শুয়ে পড়ল আর মনে মনে বলল, পুরান পাগলে ভাত পায় না, আবার নতুন পাগলের আমদানি, ফালতু পোড়া পাইন। পরের দিন সকালে নুসরাত ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখে বন্ধ। তারপর ওর হঠাৎ মনে পড়ল কালকে রাতে কোনো এক উজবুকের জন্য ফোনটা অফ করে রেখেছিল। যাই হোক, এখন খুশি মনে যেই ফোনটা অন করলো, একের পর এক মেসেজ এসে হাজির, সবগুলো কালকে রাতের পাঠানো। নুসরাতের বিরক্তিতে কপাল কুঁচকে এলো। কোথাকার কোন পাগল এসে ঝামেলা দিয়েছে সেটাই বুঝতে পারছে না। ও বিরক্ত নিয়ে একটা মেসেজ ওপেন করতেই ওর চোখ কপালে উঠে গেল। সেখানে লেখা ছিল, জানু, আমি তোমার আচরণে খুবই ব্যথিত হলাম আজকে। তোমার 10টা না 5টা না একটা মাত্র হবু জামাই, আর তুমি কি না আমার মুখের উপর ঠাস করে ফোনটা বন্ধ করে দিলা। এর প্রতিশোধ আমি বাসর রাতেই নেব তোমার কাছ থেকে। এখন যেভাবে আমার মুখের উপর ঠাস করে ফোনটা বন্ধ করে দিয়েছো, আর বাসর রাতেও ঠিক সেভাবে আমি ঠাস করে তোমার উপর গিয়ে পড়বো, দেখবে তখন কেমন মজা লাগে। চেয়েছিলাম বিয়ের আগে দুজনে একটু ভালোভাবে প্রেম করব, তোমাকে কিছুটা রোমান্স ট্রেনিং দেব, তারপর গিয়ে বিয়ে করে বাসর করব, তাহলে ফিলিংসটা একটু অন্যরকমই হতো। কিন্তু এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে মনে হয় বিয়ে করে সোজা বাসর রাতেই সব শেখাতে হবে। যদিও তাতে একটু সময় লাগবে, কিন্তু কোনো ব্যাপার না, তুমি আর আমি তো, তাই না, চলবে। নুসরাত আর বেশি দূর পড়ার সাহস পেল না। না জানি আরও কী সব লিখেছে। ও তাড়াতাড়ি সবগুলো মেসেজ ডিলিট করে দিল। কি নির্লজ্জ মানুষ, প্রথম দিনে কি ধরনের বাজে কথা বলছে। ছি, যত সব উজবুকের দল এসে হাজির বলে ফোনটা রেখে ওয়াশরুমে চলে গেল। এদিকে মুন্তাহা উঠে ফ্রেশ হয়ে নিচে এসে ওর শাশুড়ির সাথে টুকটাক কথা বলছে আর ওনার কাজে একটু একটু সাহায্য করছে। মাহতাব আজকে বাড়িতেই আছে, নিজের স্টাডি রুমে বসে বই পড়ছে। কিছুক্ষণ পর ওরা নাস্তা সেরে যে যার মতো তৈরি হয়ে নিল। মাহতাব আজকেও ওদের কলেজে নামিয়ে তারপর কোর্টে গিয়েছে। সব কিছু নিয়ম অনুযায়ী চলতে লাগলো। এভাবে কেটে গেল 6 মাস। নুসরাত প্রথম অপরিচিত মানুষটার মেসেজে কলে বিরক্ত হলেও পরে আস্তে আস্তে এই লোকটার মায়ায় পড়ে গেছে। ও নিজেও ভালোবেসে ফেলেছে ওই মানুষটাকে, কিন্তু কখনো দুজনের সামনাসামনি দেখা হয়নি। তবে কিছুদিনের মধ্যেই দুজনেই দেখা করবে বলে ঠিক করেছে। অন্যদিকে মাহতাব আর মুনতাহার মধ্যে মোটামুটি একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হলো। হাসি খুনসুটির মধ্য দিয়ে দিনকাল ভালোই চলছিল। দুজনের মধ্যে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক না হলেও একসাথে থাকতে থাকতে একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক ঠিকই হয়েছে।
মুনতাহাও আস্তে আস্তে সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। মহান আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, সেটা ভেবে মাহতাব আর তার পরিবারকে নিজের পরিবার হিসেবে মেনে নিয়েছে। এতে মাহতাবের মা খুবই খুশি হয়েছে যে সব কিছু আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। কিন্তু এই খুশি আর বেশি দিন টিকল না ওদের জীবনে। বিষাদের এক কালো ছায়া এসে দমকা হাওয়ার মতো সব কিছু এলোমেলো করে দিল আজকে মুনতাহার জন্মদিন। তাই মাহতাব মনে মনে মুনতাহাকে সারপ্রাইজ দেবে বলে ঠিক করেছে। তাই আজকে তাড়াতাড়ি বাসায় ফেরার চেষ্টা করছে। কিন্তু কে জানতো কেউ একজন এর চেয়ে বড় কোনো সারপ্রাইজ দিয়ে ওদের জীবনের গতিপথ সম্পূর্ণ পাল্টে দেবে। মাত্র কয়েকটা ছবি এলোমেলো করে দিল সব কিছু। মুনতাহা আজকে আর কলেজে যায়নি, তাই দুপুরের খাবার খেয়ে শুয়ে শুয়ে ফোনে ভিডিও দেখছে। এই সময় হঠাৎ করে ওর মেসেঞ্জারে একটা অপরিচিত আইডি থেকে কিছু ছবি আসলো। মুনতাহা ভিডিওটা বন্ধ করে ওই আইডিটার ভিতরে ঢুকে যা দেখলো তাতে যেন ওর পুরো দুনিয়া ঘুরে গেল। সাথে সাথে ওর দুই চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। ও দু চোখ বন্ধ করে নিয়ে আল্লাহর কাছে বলে, ইয়া রব, আমি তো কখনো আশা করিনি যে এমন একটা দিন আমার জীবনে আসবে। একটা মানুষ গত 6 মাস ধরে আমার সাথে এত নিখুঁত অভিনয় কিভাবে করতে পারলো? ওনার বয়স আমার তুলনায় বেশি হওয়া সত্ত্বেও তো আমি মানিয়ে নিয়েছিলাম সব কিছু। কত মানুষ কতভাবে হাসাহাসি করেছে আমায় নিয়ে, কই আমি তো ছেড়ে যাইনি ওনাকে। তাহলে উনি কিভাবে আমার সাথে এই ভয়ঙ্কর প্রতারণা করতে পারলো? উনি কিভাবে আমায় ঠকিয়ে অন্য একটা মেয়ের সাথে এত ঘনিষ্ঠ সম্পর্কে যেতে পারলো? হয়তো আমিই বোকা ছিলাম, যার কারণে ওনাকে অন্ধ বিশ্বাস করেছি। আর সেই জন্য উনি আমাকে আজকে এত সুন্দর প্রতিদান দিল। মুনতাহা আর ভাবতে পারল না, শুধু ওর দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। ও আরেকবার ছবিগুলোর দিকে তাকালো, যেগুলোর একটির মধ্যে মাহতাব একটি মেয়েকে জড়িয়ে ধরে গালে চুমু দিচ্ছে, অন্যটিতে মাহতাব মেয়েটির কোলের উপর শুয়ে আছে, আর শেষেরটাতে মেয়েটি মাহতাবকে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ছবিগুলোতে মেয়েটির ফেস অস্পষ্ট হলেও মাহতাবের ফেস স্পষ্ট। মুনতাহার মনে হচ্ছে কলিজা ফেটে দুভাগ হয়ে গেছে। আজকের দিনে যে এইরকম একটা সারপ্রাইজ পাবে সেটা কখনো কল্পনাও করেনি। ও উঠে কোনো রকম বোরকাটা পরে নিজের কিছু প্রয়োজনীয় জিনিস একটা ব্যাগে নিয়ে সোজা নিচে চলে আসলো। নিচে এসে ওর শাশুড়ির কাছে গিয়ে বলল ওর আব্বু একটু অসুস্থ হয়ে পড়েছে, তাই বাসায় যেতে হবে। ভদ্রমহিলা ভাবলো হয়তো বিষয়টা সত্যি, কারণ মুনতাহার চেহারা দেখে মনে হচ্ছে সে অনেকক্ষণ ধরে কান্না করেছে। তাই তিনি আর কিছু জিজ্ঞেস করলেন না, যাওয়ার অনুমতি দিলেন। যেহেতু মুনতাহা 6 মাসে কয়েকবার সেখানে আসা যাওয়া করেছে, তাই সব কিছু ভালোভাবেই চেনে। মুনতাহা ওর শাশুড়ি মাকে বলে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ল। মুনতাহার রিস্কা স্টেশনে এসে থামতেই দেখলো একটা বাস ছেড়ে দেবে এখনই। ও তাড়াতাড়ি রিস্কার ভাড়া এক প্রকার দৌড়ে সেটাকে উঠে একটা ফাঁকা সিট দেখে বসে পড়ল। সাথে সাথে বাসটা ছেড়ে দিল। মুনতাহার দু চোখ যেন আজ কোনো বাদ মানছে না, না চাইতেও চোখ থেকে পানি পড়ছে। ও বাইরের দিকে তাকিয়ে এক মনে ভাবছে, জানেন প্রিয়, খুব ইচ্ছে ছিল আপনার চোখে চোখ রেখে প্রশান্তির হাসি দেওয়ার, যে হাসির আবেশে লেখা থাকতো আমি আপনাকে ভালোবাসি। ইচ্ছে ছিল আপনার হাতে হাত রেখে সারাটা জীবন কাটিয়ে দেওয়ার, কিন্তু সেই ইচ্ছেগুলো আজ অপূর্ণই রয়ে গেল। আর সাথে দিয়ে গেল এক জীবনে আপনাকে না পাওয়ার আফসোস। পারলে ক্ষমা করে দিন, দুঃখ ছাড়া আর কিছুই দিতে পারিনি আমি আপনাকে। তাই চললাম প্রিয়, আমার শূন্যস্থান অন্য কাউকে দিয়ে পূরণ করে নিয়ে আবারও। সন্ধ্যার আগে আগে মাহতাব বেশ তাড়াহুড়ো করে সন্ধ্যার আগেই বাসায় ফিরল, কারণ সে মনে মনে মুনতাহার জন্য একটা বড় সারপ্রাইজের আয়োজন করেছে আজকে। তাই নিচ থেকে সোজা নিজের রুমে চলে আসলো। কিন্তু রুমে এসে মুনতাহাকে দেখতে না পেয়ে বেশ কয়েকবার ডাকাডাকি করলো, কিন্তু কোথাও মুনতাহার কোনো সাড়া পেল না। তারপর ভাবলো নুসরাতের সাথে হয়তো গল্প করছে ওর রুমে বসে, তাই হেঁটে নুসরাতের রুমের কাছে আসলো। কিন্তু সেখানে এসে দেখলো নুসরাত একা একা শুয়ে মোবাইল দেখছে। মুনতাহার কথা জিজ্ঞেস করতেই নুসরাত বলে, ভাইয়া, ভাবি তো বিকালে তার বাবার বাসায় গিয়েছে। আঙ্কেল নাকি অসুস্থ, সেই জন্য আমি তো বাসায় ছিলাম না, তখন আম্মুর কাছে নাকি পড়ে গিয়েছে। নুসরাতের কথা শুনে মাহতাব কিছুটা অবাক হলো, কারণ দুপুরের দিকে ওর সাথে কথা হয়েছে মুনতাহার বাবার, কিন্তু উনি তো এরকম কিছু বলেনি। তারপরও যেহেতু উনি বয়স্ক মানুষ, শরীর খারাপ হতেই পারে, সেটা স্বাভাবিক ব্যাপার। মাহতাব নুসরাতের রুম থেকে বেরিয়ে মায়ের রুমে আসলো। ভদ্র মহিলা মাগরিবের নামাজ পড়ে বসে তসবিহ পড়ছিলেন। মাহতাবকে দেখে উনি জিজ্ঞেস করলেন, বাবা,
কোনো সমস্যা হয়েছে? কিছু বলবে তুমি? মাহতাব বলে, আম্মা, মুন্তাহা নাকি ওর বাসায় গিয়েছে? তুমি কিছু বলে গিয়েছে? উত্তরে তিনি বলেন, হ্যাঁ, যাওয়ার সময় আমার কাছে বলে গিয়েছে তোমার শ্বশুর নাকি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। সেই জন্য আমাকে বলে 4টার দিকে এখান থেকে রওনা দিয়েছে। মুনতাহাকে দেখে মনে হচ্ছিল বাবার অসুস্থতার কথা শুনে অনেক কান্নাকাটি করেছে। সেই জন্য আমি আর বাধা দেইনি। কেন, ও তোমাকে কিছু জানায়নি এ ব্যাপারে? মাহতাব ভাবলো এখন যদি বলে মুন্তাহা কিছু জানায়নি তাহলে হয়তো ওর আম্মা অন্য কিছু ভাবতে পারে, তাই ওনাকে কৌশলে উত্তর দিয়ে বলে, হ্যাঁ, আমাকে বেশ কয়েকবার কল করেছিল, কিন্তু ব্যস্ততার কারণে তখন আমি ফোন ধরতে পারিনি। পরে কাজ শেষ করে বলে ওর আম্মার রুম থেকে বেরিয়ে মুন্তাহার ফোনে কল দিল। মুন্তাহা মাত্রই গাড়ি থেকে নেমে বাসার গেটের সামনে এসে দাঁড়ালো। আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেছে। এমনিতেই নিজেদের গাড়িতে আসলে 1 ঘন্টার মধ্যে পৌঁছানো যায়, কিন্তু বাসে আসার কারণে আজকে বেশি দেরি হয়েছে। ও বাসার সামনে এসে দাঁড়াতেই ওর ফোনটা বেজে উঠল। ফোনটা বের করে দেখতে পেল মাহতাব কল করেছে, তাই ফোনটা কেটে বন্ধ করে দিল। তারপর কলিং বেল বাজালো। 2-3 বার কলিং বেল বাজাতেই ওর আম্মু এসে দরজা খুলে দেখে মুন্তাহা দাঁড়িয়ে আছে। তিনি অনেকটা অবাক হয়েছেন এই সময়ে মুন্তাহাকে দেখে। এমনিতেই চারিদিকে অন্ধকার হয়ে গেছে, তার উপর সাথে কাউকে দেখছে না। এর আগে যতবার এসেছে মাহতাব নিজে ওকে সাথে নিয়ে এসেছে, তাই আজকে ওকে একা দেখে তিনি মনে মনে কিছুটা বিচলিত হলেন। তিনি মুন্তাহাকে জিজ্ঞেস করলেন, মুনতাহা, তুমি এই রাতের বেলা একা একাই এসেছো এখানে? মাহতাব আসেনি তোমার সাথে? এমনি মুন্তাহার মেজাজ খারাপ, তার উপর মায়ের কথা শুনে আরও রেগে গেল। সে এক প্রকার চেঁচিয়ে মাকে উত্তর দিল, কেন বিয়ে দিয়ে কি একেবারে সারা জীবনের জন্য আমায় বিদায় করে দিয়েছো? আমি কি কখনো একা আসতে পারবো না তোমাদের বাড়ি, নাকি এখন আর সেই অনুমতি নেই? যদি সেটাই হয় তাহলে বলে দাও আমায়, আমি এখনই চলে যাচ্ছি তোমাদের থেকে অনেক দূরে। মুন্তাহার রেগে যাওয়া দেখে উনি হতভম্ব হয়ে গেলেন। উনি তো রেগে যাওয়ার মতো কোনো কিছুই বলেনি। তিনি আবারও মুন্তাহাকে বলেন, আমি সেটা কখন বললাম যে তুমি একা এই বাড়িতে আসতে পারবে না? এই রাতের বেলা তুমি একা একা এসেছো, সেজন্যই তো আমি জিজ্ঞেস করলাম। কারণ এখন চারদিকের অবস্থা মোটেও ভালো না, রাস্তাঘাটে কত রকমের বিপদ হতে পারে। আর তুমি কি না তাতে রেগে যাচ্ছ? যদি মাহতাব ব্যস্ত থাকে তাহলে অন্তত তোমার বাবাকে বলতে পারতো, উনি না হয় তোমাকে নিয়ে আসতেন। ওনাদের কথার মাঝে মুন্তাহার বাবাও এসে উপস্থিত হলেন। তিনি একমাত্র আদরের মেয়েকে দেখে ভীষণ খুশি হয়েছেন, তাই সাথে সাথে মেয়ের কাছে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন। মুন্তাহা বাবার আদর ভালোবাসা পেয়ে একেবারে কেঁদে দিল। দু বাপ বেটির ভালোবাসার মধ্যে মুন্তাহার মায়ের নিজেকে কেমন জানি ভিলেন মনে হচ্ছে। এতক্ষণ ধরে তো মায়ের সাথে কথা বলেছে, সেখানে জড়িয়ে ধরা তো দূরের কথা, উল্টো আরও রেগে কথা বলছিল। আর যেই বাবা আসলো অমনি গিয়ে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। ভদ্রমহিলা আর কিছু বললেন না, চুপচাপ দাঁড়িয়ে রইল। মুন্তাহা ওর বাবার বুক থেকে মাথা উঠিয়ে বলে, বাবা, আমি কিছুদিন এখানে থাকতে চাই। উকিল সাহেব ফোন দিলে তাকে তুমি বলে দিও। ওর বাবা মেয়ের মাথায় চুমু দিয়ে বলে, ঠিক আছে আম্মু, তোমার যতদিন ভালো লাগে তুমি ততদিন এখানে থাকবে, কোনো সমস্যা নেই। আমি তোমার উকিল সাহেবকে বলে দেব। বলে তিনি হেসে উঠলেন। কিছুক্ষণ পর বাবাকে ছেড়ে মুন্তাহা নিজের চেনা পরিচিত রুমটাতে প্রবেশ করল। এই রুমে একটা অন্যরকম শান্তি। খুব মিস করে ওর এই রুমটাকে। মুন্তাহা বোরকাটা খুলে ওয়াশরুমে গেল ফ্রেশ হওয়ার জন্য। এদিকে মাহতাবের চিন্তায় মাথা খারাপ হয়ে যাবার উপক্রম। এমনিতেই মুন্তাহা আজকে ওকে না বলে একা একা গিয়েছে, তার উপর একবার রিং হওয়ার পর এখন আবার ফোন বন্ধ বলছে। কোনো কিছু ভালো লাগছে না, সব কিছু অস্থির লাগছে। মাহতাব আর না পেরে শেষমেশ ওর শ্বশুরের ফোনে কল দিল। কল আসার সাথে সাথেই উনি ফোনটা রিসিভ করলেন। উনি কল রিসিভ করতেই মাহতাব ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করল, আঙ্কেল, মুন্তার ফোন বন্ধ কেন? ওকে ঠিকমতো বাসায় পৌঁছেছে? জামাইয়ের কণ্ঠে মেয়ের জন্য ব্যাকুলতা দেখে তিনি হেসে উত্তর দিয়ে বলেন, হ্যাঁ বাবা, এইমাত্র বাসায় এসে পৌঁছালো, এখন ফ্রেশ হতে গিয়েছে। হয়তো ওর ফোনে চার্জ নেই, সেই জন্য ফোন বন্ধ হয়ে গেছে। তুমি চিন্তা করো না, ও ঠিক মতো বাসায় এসে পৌঁছেছে। কিন্তু মুনতাহা আজকে একা আসলো কেন বাবা? তুমি আজকে আসলে না কেন ওর সাথে?
মাহতাব ওর শ্বশুরের কথা শুনে বেশ ভালোই বুঝতে পেরেছে হয়তো কোথাও কোনো সমস্যা হয়েছে। যেহেতু উনি সুস্থ আছেন সেহেতু মুন্তাহা নিশ্চয়ই পড়াশুনো কোনো কারণে মিথ্যে বলে ওখানে চলে গেছে। কিন্তু কি সেই কারণটা কি সেটা এখনও বিন্দুমাত্র আজ করতে পারেনি মাহতাব। কোনোরকম ওনার প্রশ্নের উত্তর দিয়ে বলেন, আসলে আঙ্কেল, আমি আজকে কোর্টে একটু বেশি ব্যস্ত ছিলাম, সেজন্য মুন্তাহার সাথে যেতে পারিনি। মুন্তাহার আব্বু বলে, বাবা, মুনতাহা আমাদের এখানে কিছুদিন থাকতে চাইছে। ও হয়তো তোমাকে বলার সাহস পাচ্ছে না। যদি তুমি কিছু মনে না করো তাহলে ও কিছুদিন এখানে থাকুক সবার সাথে। উত্তরে মাহতাব বলে, না আঙ্কেল, কোনো সমস্যা নেই। যেহেতু ও কিছুদিন থাকতে চাইছে, থাকুক, আমি কিছু মনে করবো না। শুধু মুন্তাহা আসলে আমাকে একটু ফোন দিতে বলবেন।